শিক্ষা সহজের আজকের পর্বে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা টেক্সট পোর্শনের ওপর থেকে 3টি গদ্যের 3টি প্রশ্নের উত্তর আলোচনা করব। সামনে রয়েছে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার তৈরি করার থেকে টেক্সট পোর্শন থরলি পড়লে সারা বছরের জন্য কিন্তু একটা টেস্ট তোমাদের একবারেই তৈরি হয়ে যাবে। দ্বিতীয়বার যখন তোমরা থার্ড সামেটিভের সময় এই সেকেন্ড সামেটিভের সিলেবাসের গদ্য পদ্যগুলো পড়তে বসবে, তখন কিন্তু আর এগুলো নতুন লাগবে না, বরং তখন আরও ভালো করে অনুশীলন তোমরা করতে পারবে। দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নাম্বার রয়েছে। তাহলে তাৎপর্য বিশ্লেষণ করতে বললে প্রথমে আমরা এর উৎস উল্লেখ করব, এরপর ওই টেক্সট পোর্শনে কবি বা লেখক যে টেক্সট পোর্শন থেকে লাইন থাকুক না কেন কি বিষয়বস্তুটা উপস্থাপন করেছেন সেটা আমাদের বলতে হবে। এরপর যে লাইনটি রয়েছে তার প্রাসঙ্গিকতা এবং ওই লাইনে কবি বা লেখক কী উপস্থাপন করতে চেয়েছেন সেই বিষয়টা। তাহলে প্রথমে আমরা বলবো যে সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি নামক গদ্য অংশ থেকে বা প্রবন্ধ জাতীয় রচনা থেকে আলোচ্য লাইনটি নেওয়া হয়েছে। এখানে লেখক সৈয়দ মুজতবা আলী মূলত বাংলা ভাষায় কিভাবে শব্দের আমদানি ঘটেছে বা বাংলা ভাষার অস্তিত্বটা কাকে নিয়ে বা বাংলা ভাষায় কোন ভাষা থেকে শব্দের আমদানি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বা রাখা উচিত, এই রকম ধরনেরই একটা তথ্য উপস্থাপন করেছেন। সেদিক থেকে আমরা দেখি বাংলা ভাষার প্রসঙ্গে প্রবন্ধে প্রাবন্ধিক বা সৈয়দ মুজতবা আলী বাঙালির চরিত্রের প্রসঙ্গ উপস্থাপন করেছেন। এবারে তোমরা টেক্সট পোর্শনটা লক্ষ্য করো। এখানে বাঙালির চরিত্রের প্রসঙ্গ উপস্থাপন করতে গিয়ে মূলত যে দিকটি তুলে ধরতে চেয়েছেন তার বিষয়টা যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে বাঙালিরা সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছেন সেটাকেই তারা গ্রহণ করতে চেয়েছেন, এবং তখন কেউ যদি গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সেখানে বাধা সৃষ্টি করতে চেয়েছেন, তার বিরুদ্ধেও কিন্তু বাঙালি বিদ্রোহ ঘোষণা করেছে। তাহলে গ্রহণ করার ক্ষেত্রেও তারা সক্রিয়, আবার গ্রহণ করার ক্ষেত্রে বাধা এলেও তারা সক্রিয়। এখানেই কিন্তু বিদ্রোহের কথা তুলে ধরা হচ্ছে। তার থেকে বড় কথা কি, যখন সেই বিদ্রোহটা আবার একটা উচ্ছৃঙ্খলতার পর্যায়ে গিয়েছে তার বিরুদ্ধেও কিন্তু বাঙালিরা বিদ্রোহ ঘোষণা করেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট পোর্শনের এই প্যারাটাতে প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে প্রাবন্ধিক কি বলতে চাইছেন সেই প্রসঙ্গটা উপস্থাপন করছে। তাহলে এভাবেই কিন্তু আমাদের টেক্সট পোর্শন ধরেই উত্তর তৈরি করতে হবে। এরপরে আজকে 2 নম্বর প্রশ্ন দেখো। কিন্তু বিঘ্ন আছে বহু, কে কার কাছে কোন বিঘ্নের কথা এখানে উপস্থাপন করেছে রয়েছে। দেখো 5 নম্বর। তোমাদের পাঠ্য এই সেকেন্ড সামেটিভের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি গদ্য অংশটিতে উত্তর লেখা খুবই সহজ, এবং এই প্রশ্নের উত্তরে বা প্রশ্নে যা মান থাকবে ঠিকঠাক করে যদি তোমরা পাঠ্যপুস্তকের তথ্য উপস্থাপন করতে পারো তাহলে কোথাও নাম্বার কেটে নেওয়ার জায়গাও থাকবে না। দেখো এই প্রশ্নটাতে প্রথমে বলা হচ্ছে যে কে কাকে কোন বিঘ্নের কথা বলতে চেয়েছে। তাহলে আমরা বলবো যে স্বামী বিবেকানন্দের লেখা চিঠি গদ্য অংশটিতে আমরা দেখি স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে উদ্দেশ্য করে এখানে বিঘ্নের কথা বলছেন। মূলত মিস নোবেল যখন ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন পূর্বে থেকেই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতবর্ষে এসে কাজ করার ক্ষেত্রে কি কি বিঘ্নের সম্মুখীন হতে পারেন, প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, সেটা স্মরণ করিয়ে দেওয়া উচিত বলে মনে করেছেন। তাই চিঠির মধ্যে এই বিষয়ের উপস্থাপনা। এরপর তোমরা টেক্সট পোর্শনটা দেখো যে বিঘ্ন কী কী রয়েছে, সেটা কিন্তু তোমাদের কোথাও কিচ্ছু নয়, মানে ভাবনা চিন্তা নয়, শুধু টেক্সটের তথ্যটাই তোমরা উপস্থাপন করবে। এখানে মূলত 4টি বিঘ্নই কিন্তু তুলে ধরা হয়েছে। টেক্সট পোর্শনটা ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথম বিঘ্ন এই লাইনটির পরেই,
এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। তাহলে এটাকে আমরা আমাদের নিজের ভাষায় নিয়ে বলবো যে মিস নোবেল ভারতবর্ষে এসে যখন সংস্কারমূলক কাজ করবেন তখন তিনি বুঝতে পারবেন যে দুঃখ, এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব সম্পর্কে ধারণাটা সত্যি খুব কল্পনাতীত। এদেশে এলে তিনি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত অবস্থায় পাবেন এবং এই মানুষগুলির জাতি ও স্পর্শ সম্পর্কে একটা বিকট ধারণা, অদ্ভুত ধারণা রয়েছে। তারা ভয়েই হোক, ঘৃণাতেই হোক, সাদা চামড়ার মানুষদের এড়িয়ে চলে। এমনকি দেখা গেছে সাদা চামড়ার মানুষেরাও কিন্তু এদেশের মানুষদের খুবই ঘৃণা করে। তাহলে এটা গেল প্রথম বিঘ্নের কথা। এরপর দেখো, পক্ষান্তরে বলে দিয়েছে ঠিকই, কিন্তু এটা গেল মিস নোবেল মূলত ভারতবর্ষে এসে কাজ করলে যে মানুষদের মধ্যে কাজ করবেন সেখানে তিনি কি সমস্যা পাবেন, কি বিঘ্ন পাবেন সেটা নিয়ে বললেন। এরপর দ্বিতীয় সমস্যার মধ্যে আমরা কি দেখব না, এই কাজ করতে গিয়ে মিস নোবেলকে শ্বেতাঙ্গরা কি দৃষ্টিভঙ্গিতে দেখবেন সেটাও কিন্তু মিস নোবেলের কাছে একটা বিঘ্ন স্বরূপ। তাহলে 2 নম্বরে কি আসবে? দেখা গেছে যে মিস নোবেল যখন ভারতবর্ষে এসে সংস্কারমূলক কাজে সংযুক্ত হবেন তখন দেখা যাবে যে শ্বেতাঙ্গরাও কিন্তু মিস নোবেলকে খামখেয়ালি বলে মনে করবেন এবং তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবেন। এটা গেল 2 নম্বর বিঘ্ন। এরপর 3 নম্বর বিঘ্ন দেখো, মিস নোবেলকে তিনি আরও ভালোভাবে অবগত করিয়ে দিচ্ছেন এই চিঠির মাধ্যমে যে ভারতবর্ষের জলবায়ু কিন্তু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশে এসে যখন তিনি এদেশের জলবায়ুর সঙ্গে থাকার পর নানান অসুবিধার সম্মুখীন হবেন, তখন কিভাবে তিনি নিজেকে মানিয়ে নেবেন সে কারণে কিন্তু বিঘ্ন কথা উপস্থাপন। দেখা গেছে যে ভারতবর্ষের যে শীত সেটা কিন্তু মিস নোবেলের দেশের প্রায় গ্রীষ্মেরই সমতুল্য, আর দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হলকা বইতে থাকে। তাহলে জলবায়ুগত প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু মিস নোবেলকে ভারতবর্ষে এসে হতে হবে। এরপর চতুর্থ বিঘ্ন যেটা স্মরণ করিয়েছেন বা যেটা অবগত করতে চেয়েছেন যে শহরের বাইরে যখন মিস নোবেল থাকবেন তখন কিন্তু কোথাও কোনোভাবেই তিনি ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছু মাত্রই অনুভব করতে পারবেন না বা পাওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে এই 4টি বিঘ্নই কিন্তু এখানে মিস নোবেলকে স্বামী বিবেকানন্দ পূর্ব থেকেই চিঠি লিখে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে মিস নোবেল ভারতবর্ষে এসে যখন সংস্কারমূলক কাজ করবেন তখন তাকে প্রবল অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাহলে এই গেল। দেখো, এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে বিঘ্নগুলো কিন্তু তোমরা টেক্সট পোর্শন ধরেই একদম হুবহু তথ্যগুলো উপস্থাপন করবে। তোমরা কিন্তু এখানে উত্তর লিখতে গিয়ে অনেক সময় এইখানে যে তথ্যগুলো দেয়া আছে এগুলো ভুলভাবে প্রয়োগ করে ফেলো, তাই তোমরা নাম্বার ঠিকঠাক পাও না বা ভাবো আমরা হয়তো অনেকটাই লিখলাম কিন্তু নাম্বার কেন পেলাম না। এটা কিন্তু বিষয় নয়, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে টেক্সট পোর্শনে কী কী তথ্য আছে সেটাই তুমি উপস্থাপন করবে। এরপর চলো তৃতীয় প্রশ্ন কি আছে দেখি। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কান্নার কারণ কি ছিল? দেখো 3 নাম্বার দেয়া হয়েছে। তাহলে এই প্রশ্নে মূলত আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গদ্য অংশটিতে বা রাধারানী মূল উপন্যাস থেকে গৃহীত আমাদের পাঠ্য গদ্য অংশটিতে রাধারানী এবং তার মা সমস্ত কিছু হারিয়ে যখন একটি কুটিরে কোনো ক্রমে দিনপাত করতেন তখনই রাধারানীর মা রথের কিছুদিন পূর্ব থেকে খুব পীড়িত হয়ে পড়েন, আর রাধারানী তার মায়ের পথ্য সংগ্রহের আর কোনো উপায় না দেখে বনফুলের মালা গেঁথে মায়ের সেই রথে বিক্রি করতে গিয়েছিল। তা সেখানে দেখা যায় যে রথের দড়ি অর্ধেক টানা হতে না হতেই প্রবল বর্ষণ শুরু হয়। তাহলে এবারে এইখানের উত্তরের পোর্শন থেকে তোমরা টেক্সটটা লক্ষ্য করো যে একদম টেক্সটেই কিন্তু পুরো উত্তরটা তোমরা পাবে। দেখা গেছে যে রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হয়। বৃষ্টি দেখে
লোক সকল ভেঙে যায়, মালা কেউ আর কেনে না। রাধারানী তখন মনে করেন যে একটু সে না হয় ভিজলো, বৃষ্টি থামলে আবার জনসমাগম হবে। কিন্তু দেখা গেল বৃষ্টি কোনোভাবেই থামলো না, লোকেরও আর সমাগম হলো না। উপরন্তু সন্ধ্যা হলো, রাত্রি হলো, এবং রাত্রি আরও গাঢ় হয়ে উঠল, অন্ধকার আরও প্রবল হলো। তখন রাধারানী আর কোনো উপায় না দেখে তার মায়ের পথ্য সংগ্রহে, এমনকি সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির ভীতিও কিছুটা তাকে ভীতসন্ত্রস্ত করেছিল। সর্বোপরি তার মনের মধ্যে কিন্তু একটা বড় কষ্ট অনবরত কাজ করছিল, না তার মায়ের পথ্য জোগাড় করতে না পারা। তাই উপায় না দেখে তখন রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। তাহলে প্রসঙ্গ আমরা উল্লেখ করলাম কিন্তু অতি সংক্ষেপে, কিন্তু উত্তরটা আমরা দিলাম টেক্সটের। দেখো একদম যে লাইনটা ধরে প্রশ্ন রয়েছে, যে প্যারার মধ্যে রয়েছে লাইনটি, সেই প্যারা ধরেই আমরা উত্তরটা দিতে পারলাম। এখানে তোমাদের হয়তো মনে হবে যে এক একটা লাইনের কি গুরুত্ব। টেক্সট পোর্শনটা আরেকবার লক্ষ্য করো তোমরা, যে রাধারানী তো কেঁদে ফেলেছিল, তাহলে এই কান্নাটা কিন্তু অনেক আশায় সে বুক বেঁধেছিল। সেই আশাটা যখন ভেঙে গেল তখনই কিন্তু সে কেঁদে ফেলেছিল। দেখো বৃষ্টি হলো, রথের মেলাটা ভেঙে গেল, সেটাই সে নিরাশ হলো ঠিকই। তারপরে সে মনে মনে তো ভেবেছিল যে না হয় একটু ভিজবে, একটু পরে আবার লোকের সমাগম হবে। তাহলে এটা তার মনের মধ্যে একটা আশা ছিল, কিন্তু বৃষ্টি থামলো না, তাহলে আস্তে আস্তে তার আশাটা কমতে আরম্ভ করলো। তারপরে দেখা গেল সন্ধে হয়ে গেল, রাত্রি হলো, এবং রাত্রি আরও গাঢ় হলো। তাহলে একটু একটু করে রাধারানীর মনের আশাটা একদম নিরাশায় রূপান্তরিত হলো। ফলেই কিন্তু রাধারানীর মধ্যে সেই কষ্টটা আরও প্রবল হলো, মায়ের পথ্য সংগ্রহ করতে না পারা। তখনই কিন্তু রাধারানী অসহায়ভাবে কেঁদে ফেলেছিল এবং কাঁদতে কাঁদতে বাড়ির পথে পা বাড়িয়েছিল। তাহলে দেখো টেক্সট পোর্শন ধরে কিন্তু লাইনগুলো যদি তোমরা ঠিকঠাক উপস্থাপন করতে পারো, তাহলে নাম্বার কাটার কিন্তু এখানে কোথাও জায়গা থাকবে না। হ্যাঁ, কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আমরা টেক্সটের একটা নির্দিষ্ট অংশ ধরে উত্তরটা লিখতে পারি না। সেখানে আমাদের টেক্সটের বিভিন্ন অংশ থেকে বিক্ষিপ্তভাবে, বা যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখি চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়, সেখানে তো আমরা একটা জায়গা থেকে উত্তর পাবো না। পুরো টেক্সট পোর্শন ধরেই কিন্তু আমাদের একটা চরিত্র, বা ধরো রাধারানীর এই গদ্যর যে শেষ লাইনটি রয়েছে, একদম শেষে আমরা দেখব যে তাহারা দরিদ্র হলেও লোভী নয়। এই লাইন ধরে যদি কেন তাদের প্রসঙ্গে এই ধরনের কথা বলা হচ্ছে, রাধারানী এবং তার মায়ের প্রসঙ্গে, এর উত্তর কিন্তু আমরা একটা জায়গায় পাবো না, পুরো টেক্সটের মধ্যেই ছড়ানো রয়েছে। সেখান থেকে আমাদের ভেবে নিতে হবে, তখন বুঝে নিতে হবে কিভাবে আমরা উত্তরটা ঠিকঠাকভাবে উপস্থাপন করব। আর এইটা তোমরা তখনই পারবে যখন তোমরা টেক্সট পোর্শনটা থরলি পড়বে, তখনই টেক্সটের কোন কোন দিকগুলো উপস্থাপন করলে একটা বোধমূলক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, সেটা কিন্তু অনায়াসেই তোমরা ধরতে পারবে। তাহলে আজকে তোমাদের কাছে এই 3টি প্রশ্নের উত্তর আলোচনা করে এটাই বোঝাতে চাইলাম যে টেক্সট পোর্শন যদি তোমরা খুব ভালো করে পড়ো বা তৈরি করো, টেক্সট থেকেই যদি উত্তর তোমরা উপস্থাপন করো, তথ্যগুলো সঠিকভাবে তুলে ধরতে পারো, তাহলে কিন্তু বাংলায় তোমরা খুব ভালো নাম্বারই পাবে। তাহলে তোমরা এভাবেই অনুশীলন করো সেকেন্ড সামেটিভের জন্য।